বনদেবতা। পশ্চিমবঙ্গে বরম বরাম দেবতার পূজা খুব প্রচলিত। প্রধানত বাউড়িদের মধ্যে বরাম পূজার প্রাধান্য দেখা যায়। বাঁকুড়ার বাউড়িদের মধ্যে বেশি, মেদিনীপুর গড়বেতা অঞ্চলে বাউড়ি ও লায়েকদের মধ্যে এবং হুগলি জেলার শ্যামবাজার, করাপাট প্রভৃতি অঞ্চলে ভূমিজদের মধ্যে বরাম পূজা প্রচলিত। বাউড়ি, লায়েক ও ভূমিজরা আজ একই সমাজভুক্ত না হলেও বরাম দেবতা তাদের ঐতিহাসিক যোগসূত্রটি আজও অবিচ্ছিন্ন রেখেছে বলে মনে হয়। বাউড়ি, ভূমিজ ও লায়েক ছাড়া হাড়ি ও ডোমরাও কোনো কোনো জায়গায় বরাম পূজা করে। হুগলি জেলার দেবখণ্ডে বরাম পূজা হাড়িদের মধ্যে প্রচলিত। পুরোহিত ডোমপণ্ডিত প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন বরাম পূজার বিশেষ উৎসব অনুষ্ঠান হয়। উল্লেখযোগ্য হল অন্যান্য অনেক উপেক্ষিত দেবতাকে ব্রাহ্মণ পুরোহিতরা দখল করে পূজার্চনার প্রয়োজনীয় পরিবর্তন করে নিজেদের জীবিকার্জনের উপায় করে নিয়েছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দৃষ্টান্ত হল পশ্চিমবঙ্গের ধর্ম ঠাকুরের শিব ঠাকুরে রূপান্তর। কিন্তু বরাম দেবতার পৌরোহিত্য আজও কোনো ব্রাহ্মণ কোথাও গ্রহণ করেননি। নিজ সম্প্রদায়ের পুরোহিত দিয়েই বাউড়ি, লায়েক, ভূমিজ প্রভৃতি বরামের পূজা করে। মেদিনীপুরের গড়বেতা অঞ্চলে পৌরোহিত্য অনেক জায়গায় পুরুষানুক্রমিক অধিকারে পরিণত হয়েছে দেখা যায়, কিন্তু শ্যামবাজারে হুগলি ও কাদরায় মেদিনীপুরে আজও পূজার দিনে নিজেদের ভিতর থেকে পুরোহিত নির্বাচনের প্রথা আছে। সাধারণত বরাম পূজা গাছতলাতেই হয়ে থাকে এবং বরামকে বনদেবতাই বলা হয়, কিন্তু এ অঞ্চলের অন্যান্য বনদেবতাদের সঙ্গে বরামের বেশ একটু পার্থক্য আছে। বনদেবতাদের পূজায় আরও অনেক জাতির লোক যোগদান করে, যারা বরাম পূজায় যোগ দেয় না। বোঝা যায় বরাম আজও আদিম বন্য স্তর থেকে খুব বেশি উচ্চ স্তরে উঠতে পারেননি। সেই জন্যই বিশেষ করে যারা বরাম পূজা করে তাদের মধ্যে একটা অধুনালুপ্ত সাজাত্য সূত্রের সন্ধান পাওয়া যায়। বরামের কোনো নির্দিষ্ট মূর্তি নেই কোথাও। গাছতলায় দেখা যায় বিষ্ণুপুরের পাঁচমুড়া গ্রামের কুম্ভকারদের তৈরি পোড়ামাটির হাতিঘোড়া, কোথাও কোথাও একখণ্ড ঝামা পাথর। বরামের কোনো দেবালয় নেই, পর্ণকুটিরও নেই। গাছতলাই তাঁর আশ্রয়। বনদেবতার ঐতিহ্য এই দিক দিয়েও তিনি বহন করছেন। বরাম পূজায় শুয়োর বলি দেওয়া হয়, ছাগল মুরগিও বলি দেওয়া হয়। ধাতকায় গড়বেতা ক্লোজড বলির পরে শুয়োরের কাটা মাথা থেকে একখণ্ড মাংস কেটে নিয়ে আগুনে দগ্ধ করে মদ্য সহযোগে ঠাকুরকে দেওয়া হয়। কোথাও কাটা মাথার উপর তেলের প্রদীপ ও ধূপ জেলে দেওয়া হয়। মাংস বিতরণ করা হয় স্বজাতির মধ্যে। কোথাও রান্না করে খাওয়ার রীতিও আছে। আশেপাশের অন্যান্য জাতির পূজানুষ্ঠানের রীতিনীতিও বরাম পূজারীদের উপর কিছু কিছু প্রভাব বিস্তার করেছে দেখা যায়। যেমন বলি কোথাও কোথাও বন্ধ হয়ে গেছে, কোথাও বা ছাগ বলির সঙ্গে কুমড়ো বলি হয়। বোঝা যায় ছাগ বলি লুপ্ত হয়ে কেবল কুমড়ো বলি হতে আর বেশি দেরি নেই। কোথাও পুরোহিত উপবাস করে, পুজোয় আতপ চাল, ফলমূলও দেওয়া হয়। এগুলি বন্য বরামের উপর ব্রাহ্মণ্য প্রভাবের নিদর্শন। বরাম পূজায় ঠাকুরের মাথায় ফুল চাপাবার রীতিও আছে। ফুল মাটিতে পড়লে বলিদান আরম্ভ হয়। ধর্মপূজা ও শিব পূজার গাজন উৎসবের প্রভাব এখানে স্পষ্ট। অন্যান্য পূজা উৎসবের অনেক অনুষ্ঠান এইভাবে বরাম পূজাতেও প্রক্ষিপ্ত হয়েছে দেখা যায়। প্রক্ষেপের ফলে যেসব স্থানে বরাম পূজায় পরিবর্তন হয়েছে ও হচ্ছে, সেই সব স্থানে আর কিছুদিনের মধ্যে পৌরোহিত্যের অধিকার নিয়ে ব্রাহ্মণরা হয়তো উপস্থিত হবেন। বরাম ছাড়া এ অঞ্চলের সিনি নামে বনদেবতার পূজা বিশেষ উল্লেখযোগ্য। গ্রামের নামের সঙ্গে সিনি শব্দ যোগ করে অথবা অন্যান্য নামের সঙ্গে দেবতাদের নামকরণ করা হয়।
যেমন জান্দাসিনী, শালবাইসিনী, লোধাসিনী, পাশরাসিনী, মদনাসিনী, মালবাঁধিসিনী, মাতাসিনী, ভোদসিনী, ঝাড়বনিসিনী, কুমারসিনী, কয়াসিনী ইত্যাদি। বাঁকুড়া জেলার খাতড়া, অঙ্গদা, পাঁচাল, ছাতনা প্রভৃতি অঞ্চলে এই সিনি দেবতার খুব আধিপত্য দেখা যায়। সিনি দেবতা আদিম বনদেবতা, কিন্তু গ্রামের নামের সঙ্গে যুক্ত হয়ে সিনি দেবতার নামকরণ থেকেই বোঝা যায় বরাম বা কুদ্রা প্রভৃতি বনদেবতার তুলনায় সিনি দেবতা গ্রাম্য সমাজের মধ্যে অনেক বেশি আধিপত্য বিস্তার করতে পেরেছেন। এক নম্বর ফুটনোট, সাহিত্য পরিষদ পত্রিকা 60 বর্ষ 3য় সংখ্যায় শ্রী মানিকলাল সিংহর ষষ্ঠী ও সিনি ঠাকুর প্রবন্ধ দ্রষ্টব্য। আবার টেক্সটে ফিরে আসছি। তাই সিনি দেবতার পূজায় আজকাল ব্রাহ্মণরা পর্যন্ত পৌরোহিত্য করেন এবং সকল জাতির লোক উৎসব অনুষ্ঠানে যোগদান করেন। গড়বেতা অঞ্চলে কুমারডুবি মৌজায় কুমার সিনি বনদেবতার পুরোহিত ব্রাহ্মণ। চমকিনী দেবীও বনদেবী, কিন্তু তাঁর পুরোহিত এখন ব্রাহ্মণ। কয়াপাটে ব্র্যাকেটে হুগলি কয়াসিনী দেবীর পুরোহিত ব্রাহ্মণ। বনদেবতার পূজায় এইসব ব্রাহ্মণের পৌরোহিত্য পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণত লায়েকরাই এ অঞ্চলে বনদেবতার পুরোহিতের কাজ করেন দেখা যায়। সিনি দেবতা যে বনদেবতা তার আরও উজ্জ্বল প্রমাণ এখনও রয়েছে। কোথাও কোনো সিনি দেবতা গৃহদেবতা রূপে পূজিত হন না। এটা খুবই উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। অর্থাৎ সিনি দেবতা যে গৃহের দেবতা হতে পারেন না, এই সংস্কার এখনও সকল সম্প্রদায়ের মধ্যে বদ্ধমূল রয়েছে। অরণ্য ছেড়ে লোকালয়ে সিনি দেবতারা এসেছেন বটে, কিন্তু গৃহের কোণে আশ্রয় নেননি। সিনি দেবতাদের কোনো মন্দিরও বিশেষ কোথাও দেখা যায় না। চমকিনী দেবী বা রঙ্কিনী দেবী প্রভৃতি বনদেবীর মন্দির দু একটি দেখা যায়, পরে প্রতিষ্ঠিত। দেবতার খ্যাতি ও প্রতিপত্তির জন্য ব্রাহ্মণ পুরোহিতরা তাদের দেবালয়ে প্রতিষ্ঠিত করে আভিজাত্য বাড়াবার চেষ্টা করেছেন। যেমন চমকাইডাঙ্গার ব্র্যাকেটে মেদিনীপুর ব্র্যাকেট ক্লোজড চমকিনী দেবীর পাথরের রেখ মন্দির শোনা যায় লায়েক হাঙ্গামার সময় প্রতিষ্ঠিত। সিনি দেবতাদের মধ্যে এখনও এমন অনেকে আছেন যারা লোকালয়েও আসেননি, জঙ্গলেই আছেন। আজও জঙ্গলেই তাদের পূজা করতে হয়। মাধাই সিনি, পায়রা সিনি প্রভৃতি বনদেবতার পূজা জঙ্গলেই হয়ে থাকে আজও। সিনি দেবতাদের এই পরিচয় থেকে এই অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের যে ইঙ্গিত পাওয়া যায় তা প্রণিধানযোগ্য। ছোটনাগপুরের প্রাকৃতিক সীমারেখার মধ্যবর্তী পশ্চিমবঙ্গের এই অঞ্চল একসময় গভীর অরণ্যে আচ্ছন্ন ছিল। আদিম বনবাসীরা নানা রকমের বনদেবতার পূজা করতেন নানা রকমের কামনা বাসনা চরিতার্থ করার জন্য। তারপর ক্রমে জঙ্গল হাসিল করে লোকবসতি স্থাপিত হয়েছে। অরণ্যের মধ্যে স্থানে স্থানে লোকালয় গড়ে উঠেছে। বনদেবতারা লোকালয়ের দেবতা হয়েছেন, অর্থাৎ যেখানকার বন কেটে বসতি গড়ে উঠেছে সেখানকার বনদেবতাই সেই বসতির দেবতা হয়েছেন। বসতির বা গ্রামের সঙ্গে সিনি নাম যুক্ত হবার কারণ তাই মনে হয়। বনদেবতা যখন বসতির দেবতা হয়েছেন তখন বিভিন্ন জাতির বাসিন্দারাও তাঁকে ক্রমে পূজ্য দেবতা বলে স্বীকার করে নিয়েছেন। তাঁদের আচার অনুষ্ঠানের প্রভাবও পড়েছে বনদেবতার অনুষ্ঠানে। তাই কয়াপাটের কয়াসিনী দেবী যখন ব্রাহ্মণের পৌরোহিত্য পেলেন তখন পূজার আয়োজন হলো দুর্গার মতন। মাটির ঘোড়া মানসিক দেওয়া বন্ধ হলো, মদ্যপান নিষিদ্ধ হলো। চমকিনী দেবীর ক্ষেত্রে সব বন্ধ করা সম্ভব হলো না। হাতি ঘোড়া মানসিক দেওয়ার রীতি রইল, বলিদান বন্ধ হলো না। কিন্তু মন্দির তৈরি হলো। দুর্গাপূজার নবমীর দিন ষোড়শোপচারে পূজার ব্যবস্থা হলো। তার সঙ্গে পৌষ সংক্রান্তির প্রচলিত পূজাও অব্যাহত রইল। এই রকম সব সাংস্কৃতিক আদান প্রদানের বিচিত্র ইতিহাস এই অঞ্চলের লোকদেবতাদের কাছ থেকে জানা যায়, আর যা অন্য কারো কাছ থেকে জানবার কোনো উপায় নেই।
পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতির ধারা নির্ণয়ের দিক থেকে বাঁকুড়া, হুগলি ও মেদিনীপুরের ত্রিসীমানার এই সঙ্গমস্থলের ঐতিহাসিক গুরুত্ব খুব বেশি বলে মনে হয়।